চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়া সাহা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। আমাদের আজকের অধ্যায় ৭, দ্বিতীয় পরিচ্ছেদ। আমরা গত ক্লাসে অধ্যায় ৭-এর প্রথম পরিচ্ছেদ স্বাস্থ্য রক্ষা আমরা পড়েছিলাম। আমাদের এই স্বাস্থ্য রক্ষার প্রথম পরিচ্ছেদ শেষ হয়ে গিয়েছিল। আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ শুরু করব। আশা করি তোমরাও তোমাদের বাসায় সপ্তম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ শেষ করেছো। তাহলে এখন তোমরা আবার তোমাদের বইটা নিয়ে বসো, খাতা কলম নিয়েও বসো। আমি তোমাদেরকে এই অধ্যায়ে আমি শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা আমি সবগুলো তোমাদেরকে দাগিয়ে দিব। তাহলে আমাদের আজকের অধ্যায় ৭, দ্বিতীয় পরিচ্ছেদের আসন। আসন কি আসলে? আসন হচ্ছে যে যোগব্যায়াম। যোগব্যায়ামের বিভিন্ন পদ্ধতি থাকে। তো যোগব্যায়াম শরীরের জন্য খুবই উপকারী। এতে শরীর সুস্থ থাকে এবং কর্মক্ষমতা বাড়ে। ধর্মচর্চা করতে গেলেও এ দুইটি বিধানের প্রয়োজন। একথা প্রাচীনকালের মুনি ঋষিরাও বুঝতে পেরেছিলেন। তাই তারা যোগব্যায়ামের বিভিন্ন আসন ও মুদ্রা অভ্যাস করতে আরম্ভ করেন। আধুনিক কালে যারা এর প্রচার করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দুইজন হলেন স্বামী কুবলানন্দ ও শ্রী যোগেন্দ্র। তাহলে আমরা এখানে আসন কি দেখলাম, যে আসন হচ্ছে যোগব্যায়ামের একটা যোগব্যায়াম, যেটা বিভিন্ন ভাবে হতে পারে। আমরা জানি এখানে আসন যোগব্যায়াম কয়েকটা আছে, যে বজ্রাসন, পদহস্তাসন। হ্যাঁ, তো আমরা এখানে এগুলো পেয়েছি। তাহলে এখানে আমরা বুঝলাম যে একটা যোগব্যায়ামের বিভিন্ন পদ্ধতি। আসন করলে শরীর সুস্থ থাকে, কর্মক্ষমতাও বাড়ে। প্রাচীনকালে মুনি ঋষিরাও বুঝেছিলেন। আমাদের আধুনিক কালেও অনেকে এটা প্রচার করেন, যে যোগব্যায়ামের কথা, আসনের কথা। তাদের মধ্যে দুইজন হলেন কুবলানন্দ আর শ্রী যোগেন্দ্র। তারপর আসনের ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবল হয়, মাংসপেশির পুষ্টি সাধন হয়। বিভিন্ন আসনের বিভিন্ন ফল, যেমন শীর্ষাসন মস্তিষ্কের জন্য উপকারী। স্নায়ুতন্ত্র আমাদের দেহযন্ত্রকে চালিত করে। মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের কেন্দ্রস্থল। শীর্ষাসনের ফলে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে রক্ত চলাচল করে, ফলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে। এমনই ভাবে অন্যান্য আসনও শরীরে অঙ্গ প্রত্যঙ্গের উপকার করে। তাহলে এখানে আমরা দেখলাম কি আসন করলে কি হয়। আসন করলে শরীর অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে, শরীর সুস্থ থাকে, কর্মক্ষমতা বাড়ে, মাংসপেশি পুষ্টি সাধন হয়। তার মধ্যে আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি, শীর্ষাসন। শীর্ষাসন মস্তিষ্কের জন্য উপকারী। মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের কেন্দ্রস্থল। মস্তিষ্ক সঠিকভাবে শীর্ষাসন করলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে। এমনি ভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও উপকার হয়। আমরা এখানে দুইটা আসনের বর্ণনা দেওয়া আমরা করব, বজ্রাসন আর পদহস্তাসন। তাহলে আমরা দেখি বজ্রাসন এটা কি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যে মেয়েটি বজ্রাসন করছে। এটা আসনের একটা পার্ট, বজ্রাসন। তাহলে এই আসন কি হয়, দুই হাঁটু ভেঙে বসতে হয়। দেখো, মেয়েটা দুই হাঁটু ভেঙে বসেছে। পায়ের পাতার উপরের পিঠ নরম কম্বলের মতো রাখতে হয়। পায়ের পাতার উপরে কম্বলের মতো রাখতে হয়। তারপর শরীরের পশ্চাৎভাগ দুই গোড়ালির উপর সোজা রেখে বসতে হয়। হাত দুইটি রাখতে হয় সোজা করে দুই হাঁটুর উপর। হাত দুইটা দেখো দুই হাঁটুর উপর রাখা আছে। এমত অবস্থায় গুহ্যদ্বার যাতে দুই প্রণালীর মাঝখানে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই আসনটি প্রথম করতে গেলে হাঁটুতে কিঞ্চিত ব্যথা হতে পারে, পরে ঠিক হয়ে যায়। এই আসন করলে প্রথমে একটু ব্যথা হয়,
তারপরে দেখবে যে আস্তে আস্তে এটা করতে করতে আবার ঠিক হয়ে যাবে। কয়েকবার করার পরে দেখবে যে এটা অভ্যাস হয়ে যাবে এবং সেটা ঠিক হয়ে যাবে। তবে হাঁটুতে কোনো সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অভ্যাস করতে হবে। এই আসন প্রথম প্রথম 30 সেকেন্ড করে 4 বার অভ্যাস করতে হবে। এই আসনের ফলে দেহের নিম্নভাগ, স্নায়ু ও পেশি বজ্রের মতো কঠিন ও মজবুত হয়। তাই ওর নাম হয়েছে বজ্রাসন। কিসের মতো? এই আসন করলে বজ্রের মতো স্নায়ু এবং পেশি বজ্রের মতো কঠিন আর মজবুত হয়, তাই এর নাম কি হয়েছে? বজ্রাসন। বজ্রাসন করলে সাইটিকা, পায়ের বাত ইত্যাদি হয় না। আহারের পরে এই আসন 5 থেকে 10 মিনিট করলে ভুক্ত দ্রব্য সহজেই পরিপাক হয়। যে তুমি আহারের পর যদি এই আসনটা করা হয় তখন কি হয় যে আমরা যে খাবারটা খাই তা সহজেই হজম হয়ে যায়। আর অজীর্ণ রোগীদের আহারের পরে আসন অভ্যাস করা অত্যন্ত ফলপ্রসূ। তাহলে আমরা এখানে বজ্রাসন পেলাম, বজ্রাসনের প্রণালী পেয়ে গেলাম। আমরা এখন দেখব পদহস্তাসন। পদহস্তাসন দেখো, এই আসনে প্রথমে পা দুটো জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপর সোজা হয়ে প্রথমে দাঁড়াতে হবে। তারপর দেখো দম নিতে নিতে হাত দুইটি কানের সঙ্গে চেপে মাথার উপর তুলতে হবে। এবার দম ছাড়তে ছাড়তে কোমর থেকে শরীরের উপরের অংশ সামনে বাঁকাতে হবে। দেখেছো? সামনে প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে সামনে হাত দুটি বাঁকিয়ে, কোমর বাঁকিয়ে হাত দুটোকে কি করেছে? বাঁকাতে হবে। অবস্থায় হাতের তালু দু পায়ে মাটিতে ঠেকবে। এই যে দুই পা দুই হাত, তাই না? মাটিতে ঠেকবে। আর কপাল হাঁটুতে ঠেকিয়ে রাখতে হবে। আর কপাল কোথায় আছে? হাঁটুতে আছে। এই অবস্থায় স্বাভাবিকভাবে দম নিতে হবে এবং ছাড়তে হবে। এই আসন করার সময় হাঁটু সোজা রাখতে হবে। হাঁটু কিন্তু একদম সোজা, দেখেছো? এই আসন পদহস্তাসন করতে হলে হাঁটু কিন্তু সোজা থাকতে হবে। এই আসন করার সময় হাঁটু সোজা রাখতে হবে। প্রথম প্রথম হয়তো এই কাজ একটু কঠিন মনে হতে পারে, তবে কয়েকদিন অভ্যাস করলে ঠিক ঠিক হয়ে যাবে। তো যে কোনো কাজই প্রথম করতে একটু কঠিন হয়, কিন্তু পরে আস্তে আস্তে আবার সেটা ঠিক হয়ে যায়। সামর্থ্য অনুযায়ী 5 থেকে 10 সেকেন্ড এইভাবে থাকতে হবে। তারপর দম নিতে নিতে হাত সহ শরীর সোজা করে দাঁড়াতে হবে। তারপর দম ছাড়তে ছাড়তে হাত দুটি নামাতে হবে। এভাবে 5-6 বার অভ্যাস করার পর 1 মিনিট শবাসন থাকতে হয়। এই আসন বিশেষ করে পদ ও হস্তের পেশি ও স্নায়ুকে সুস্থ রাখে। তাই এর নাম পদহস্তাসন। তাহলে পদহস্তাসনে কি হয়? বিশেষ করে পদ ও হস্তের পেশি ও স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে। আর এই জন্যই এর নাম হয়েছে পদহস্তাসন। তারপর দেখো, এই আসনে তলপেটে সংকোচন হয়। কারণ তলপেটের মধ্যে চাপ পড়ে তলপেটে সংকোচন হয়, ফলে পাকস্থলী, যকৃৎ, পাচনতন্ত্র, মূত্রাশয় ইত্যাদি পুষ্ট হয়। এতে কোষ্ঠবদ্ধতা, অজীর্ণ, বহুমূত্র রোগ প্রভৃতি রোগ দূর হয়। এছাড়া ক্ষুধা বৃদ্ধি পায়, মেরুদণ্ডের নমনীয়তা বাড়ে ও রক্তাল্পতা নিরাময় হয়। সুতরাং আমরা নিয়মিত ব্যায়াম ও অনুশীলন করি। এসো আমরা দলগতভাবে বজ্রাসন ও তারপর পদহস্তাসন অনুশীলন করি। তাহলে ইচ্ছা করলে তোমরা ওটা তোমাদের বাসায় তোমরা বজ্রাসন, পদহস্তাসন করতে পারো। প্রথম প্রথম হয়তো একটু কঠিন মনে হবে, কষ্ট হবে, কিন্তু দেখবা 2-3 দিন করলেই এটা ঠিক হয়ে যায়। তাহলে আমরা এখন অনুশীলনে দেখি। আমাদের আছে অনুশীলনে শূন্যস্থান পূরণ। 1 আছে আসনে শরীর সুস্থ থাকে এবং কর্মক্ষমতা বাড়ে। 2 হচ্ছে শীর্ষাসন, মস্তিষ্কের জন্য উপকারী। 3 বজ্রাসনে হাঁটু দুইটি ভেঙে বসতে হয়। বজ্রাসনে হাঁটু ভেঙে বসতে হয়। পা দুটি জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। পা দুইটা কি করতে হবে? জোড়া করতে হবে, একসাথে লাগিয়ে নিতে হবে। আর 5 আছে যে পদহস্তাসনে ক্ষুধা বৃদ্ধি পায়।
এখন আমরা ক্ষয়ে ডান থেকে ডান পাশের সঙ্গে বাম পাশ দেখব। ১. ধর্মচর্চা করতে গেলে পেশি ও স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে। ২. আসন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পেশি ও স্নায়ুতন্ত্রকে আমাদের ১ কি ছিল? ধর্মচর্চা করতে গেলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকতে হয়। ধর্মচর্চা করতে গেলে লাস্টে আমাদের শরীর সুস্থ ও কর্মক্ষম থাকতে হয়। ২. আসন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পেশি ও স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে। ৩. বজ্রাসনে ভুক্ত দ্রব্য সহজে পরিপাক হয়। ৪ হচ্ছে আমরা নিয়মিত আসন অনুশীলন করব। ৫ হচ্ছে পদহস্তাসনে রক্তাল্পতা দূর হয়। রক্তাল্পতা মানে হচ্ছে যে রক্ত স্বল্পতা, মানে রক্ত কম, সেটা দূর হয়। আমাদের শূন্যস্থান আর বাম ডান হলো। তারপর আছে আমাদের সঠিক উত্তর। শীর্ষাসন কিসের জন্য উপকারী? শীর্ষাসন মস্তিষ্কের জন্য উপকারী। তারপর হচ্ছে যে কোন আসন দেহের নিম্নভাগ স্নায়ু ও পেশি বজ্রের মতো কঠিন হয়? বজ্রাসন। বজ্রাসন, বজ্রদত্তে তোমরা সহজেই বুঝতে পারবে বজ্রাসন। অজীর্ণ রোগীদের ক্ষেত্রে কোন আসন উপকারী? বজ্রাসন। আর পদহস্তাসনে একবার কত সময় থাকতে হয়? ৫ থেকে ১০ সেকেন্ড। কোন আসনে বহুমূত্র রোগ হয়? পদহস্তাসনে। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। আমরা এখন এখানে ছোট প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। আমাদের এখানে নিচে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর প্রশ্নের উত্তর দাও আছে। ১. আধুনিক কালে আসন ও মুদ্রা সম্পর্কে প্রচার করেছেন এমন দুজনের নাম লেখো। ২ হচ্ছে বজ্রাসনে হাত দুটি কিভাবে রাখতে হয়। ৩ হচ্ছে বজ্রাসন একবারে কত সময় ও কতবার করতে হয়। ৪. পদহস্তাসন কতবার অভ্যাস করার পর শবাসন করতে হয়। ৫ হচ্ছে পদহস্তাসনের এরূপ নাম হয় কেন? আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ৫টি দেখতে পাচ্ছি। আমি ৫টি উত্তর বইয়ে দাগিয়ে দিয়েছি, দেখো তোমরা এক্ষুনি দাগিয়ে নিবে এবং তোমরা খাতায় তুলে ফেলবে। আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে আমাদের আধুনিক কালে আসন ও মুদ্রা সম্পর্কে প্রচার করেছেন এরকম দুজন ব্যক্তির নাম। দেখো এই যে আধুনিক কালে যারা এই আসন মুদ্রার করেছে, আমি এখান থেকে দিচ্ছি, তারা যোগব্যায়ামের এখান থেকে দাও। তারা কে? স্বামী প্রবলানন্দ ও শ্রী যোগেন্দ্র, এই দুইজন আধুনিক কালে প্রচার করেছেন এই যোগব্যায়ামের কথা। ২ হচ্ছে বজ্রাসনে হাত দুইটি কিভাবে রাখতে হয়। তুমি এই আসন লিখে দেবে। বজ্রাসনে ২ হাঁটু ভেঙে বসতে হয়, পায়ের পাতার পিঠের উপর নরম কম্বলের মতো রাখতে হয়, এখান থেকে দেব আমরা। বজ্রাসনে হাত দুইটি রাখতে হয় সোজা করে ২ হাঁটুর উপর। ঠিক আছে? হাত দুইটি এই যে এখান থেকে দেখো আমি ছোট ২ লিখে রেখেছি। হাত দুইটি রাখতে হয় সোজা করে ২ হাঁটুর উপর। হ্যাঁ, এই অবস্থায় গুরুদ্বার যাতে ২ গোড়ালির মাঝখানে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের ৩ আছে বজ্রাসন একবারে কত সময় ও কতবার করতে হয়। বজ্রাসন একবারে প্রথম ৩০ সেকেন্ড করে ৪ বার করতে হবে। ঠিক আছে? ৫ আছে পদহস্তাসন কতবার অভ্যাস করার পর শবাসন করতে হবে। ৫ কতবার করার পর পদহস্তাসন অভ্যাস করার পর শবাসন করতে হবে। এই যে ৫-৬ বার। ৫-৬ বার অভ্যাস করার পর ১ মিনিট শবাসনে থাকতে হবে। ছোট প্রশ্ন আছে, দেখো তোমরা একটু সুন্দর করে উপরে লিখে নিও। ৫ থেকে ৬ বার অভ্যাস করার পর ১ মিনিট শবাসনে থাকতে হবে। এই আসন পদহস্তের
একটা স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে, তাই এর নাম পদহস্তাসন। এটা হচ্ছে 5 এখান থেকে। পদহস্তাসনের এরূপ নাম হয়েছে কেন? 4-5 এর প্রশ্নের উত্তর একই হবে। পদহস্তাসন 4 থেকে 5 বার অভ্যাস করার পর 1 মিনিট শবাসনে থাকতে হবে। এই আসন বিশেষ করে পদ ও হস্তের পেশি ও স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে, তাই এর নাম হয়েছে পদহস্তাসন। আমাদের 4 ও 5 নাম্বার প্রশ্ন উত্তর একই। তাহলে তোমরা এতটুকু তোমরা করো, কমপ্লিট করে নাও। আমি পরের ক্লাসে তোমাদেরকে বড় প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেব। তাহলে তোমরা এটুকু শেষ করো। এখনই খাতায় তোমরা তুলে সুন্দর করে এগুলো করে রেখে দাও। ঠিক আছে? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।